এখন তো আমরা সাংবাদিকতা করি যে আমাদের সাথে তো গণমাধ্যম, প্রচলিত গণমাধ্যম এবং কি বলে পত্রিকা, টেলিভিশনের বাইরে এসেছে নিউ মিডিয়া, মোবাইল জার্নালিজম। এখন সবাই সাংবাদিক, এভরিওয়ান ইজ জার্নালিস্ট। এবং আপনি একজনকে তার কাজকর্মের জন্য দোষারোপ করবেন, দেখবেন চারিদিক দিয়ে একটা কমন জায়গায় আঘাত আসবে। সেটা হলো আমি মোট কথা 90-এর পর থেকে যে চরিত্র চেঞ্জ হয়ে গেছে সেটা আমরা খেয়াল করি সংবাদপত্রে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, এবং সেই ধারাটা এখনো আছে। যে আপনি বিগত সরকারের সময় যদি হিসাব করে যদি বর্তমান সরকারে দেখেন, বিন্দু মাত্র পরিবর্তন নেই। গণমাধ্যমের একাল সেকাল, মানে আমরা যদি বলি যে ইউটোপিয়ান গণমাধ্যমের সেকাল কিংবা ইউটোপিয়ান গণমাধ্যমের একাল, এরকম বলে কোনো ধারণা আসলে নেই। গণমাধ্যম বলতে আমরা যখন পড়াশোনা করেছি সাংবাদিকতা এবং সাংবাদিকতা করেছি, তখনকার সাংবাদিকতা ছিল পুরোটাই এটাকে কি বলে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা। সেই প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায় ধরেন আমি যখন শুরু করেছি প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায়, তখন দুটি মাধ্যম যুক্ত হয়েছে, একটি হলো পত্রিকা, একটা টেলিভিশন। ওনারা যখন শুরু করেছে তখন কেবল একটিই ছিল, পত্রিকা। একেবারে শুরুর দিকে মনে হয় চ্যানেল আই যখন আসছে তখন উনি কাজের সুযোগ পেয়েছেন। আমার মনে আছে ইরাক যুদ্ধ থেকে উনি কভার করতেন, তো ওগুলো আমাদের কাছে তখন একটা নতুন ট্রেন্ড ছিল। এখন তো আমরা সাংবাদিকতা করি যে আমাদের সাথে তো গণমাধ্যম, প্রচলিত গণমাধ্যম এবং কি বলে পত্রিকা, টেলিভিশনের বাইরে এসেছে নিউ মিডিয়া, মোবাইল জার্নালিজম। এখন সবাই সাংবাদিক, এভরিওয়ান ইজ জার্নালিস্ট। এবং আপনি একজনকে তার কাজকর্মের জন্য দোষারোপ করবেন, দেখবেন চারিদিক দিয়ে একটা কমন জায়গায় আঘাত আসবে। সেটা হলো সবাই সাংবাদিক। এটি মূলধারার সাংবাদিকতাকে কতটা প্রভাবিত করছে? এখন মূলধারার সাংবাদিকতাকে প্রভাবিত তো করছেই, অনেকখানি করছে। এই যে বললাম, আপনি একজনকে বলবেন, সেখানে এসে হঠাৎ করে তৈরি হবে যে আপনি মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করছেন। কিন্তু ও যে মত প্রকাশের নামে মোবাইল দিয়ে অশ্লীলতা করছে, একজন নারীর দেহকে, মানে ভয়েরিজম শব্দটা, মানে লুকায়িত, এটাকে বলে যৌনা অ্যাপ্রোচ নিয়ে সে যে কাজগুলো করছে, সেইটা তো নীতি নৈতিকতা সাংবাদিকতার বাইরে। তারপরে কনস্ট্রাকটিভ জার্নালিজমে আমরা যেসব সমালোচনা করি সেখানে এথিক্স থাকে। সে এথিক্সের বাইরে যে ব্যক্তি, রুচি, পরিবার, এগুলা সামনে নিয়ে আসছে, তো সেগুলো তো অবশ্যই প্রভাবিত করছে আমাদের যারা আমরা সাংবাদিকতা পড়াশোনা করে এথিক্যাল জার্নালিজম প্র্যাকটিস করছি। কিন্তু এটা শুধু নেগেটিভ দেখলে হবে না, আমার মনে হয় কিছু পজিটিভ দিকও আছে। যেমন প্রচলিত গণমাধ্যম যেটা অনেক ক্ষেত্রেই সেন্সর্ড, রাষ্ট্রের চাওয়ার বাইরে তারা খুব বেশি কথা বলতে পারে না। সেক্ষেত্রে মোবাইল জার্নালিজম না থাকলে আবার আমরা খুব বেশি গণতন্ত্রকে, এটাকে কি বলে, যারা দুষ্কৃতকারী, গণতন্ত্রকে শত্রু যারা, যারা মাফিয়া, যারা লুটেরা, তাদেরকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে যারা কুক্ষিগত করতে চায়, যেটা আমরা দেখেছি গত 17 বছর, তো সেই জায়গাগুলোতে প্রশ্ন করার সুযোগ থাকতো না যদি প্রচলিত গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল হতাম। সুতরাং গণমাধ্যমের একাল সেকাল যদি দেখেন, আমি খুব বেশি ইউটোপিয়ান জায়গায় দেখি না যে আইডিয়াল এরকম হতে হবে। ইটস এ রিভলভিং প্রসেস, এটা ইভলভ হচ্ছে। এই জায়গায় আমরা যারা দায়িত্ববান, আমি মনে করি আমাদের সচেতন হতে হবে এবং আমাদের এই সমালোচনাগুলো জারি রাখতে হবে ননস্টপ, সো দ্যাট এইটার ফাইন টিউনিংটা নিশ্চিত হয়। কিন্তু এই বিতর্ক থেকেই যাবে যে কখন সাংবাদিকতা ভালো ছিল, কখন খারাপ, কে ভালো সাংবাদিক, কে খারাপ সাংবাদিক। এই বিতর্কটা আমার মনে হয় না খুব দ্রুত এটা নিষ্পত্তি হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহিদ আলম। জনাব আনিস আলমগীর, স্বাধীনতার পর বারবার ক্ষমতার পালাবদলের পর একটি অভিযোগ রয়ে গেছে যে গণমাধ্যমকে কখনো কখনো রাষ্ট্রের প্রচারের হাতিয়ার, কখনো রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি নিকট অতীতের দিকে তাকাই, আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেখেছি, অন্তর্বর্তী শাসন ব্যবস্থা দেখেছি, বর্তমানে আমরা যদি বলি যে অন্তর্বর্তী শাসন ব্যবস্থা পেরিয়ে গণতান্ত্রিক সরকার। তিন সরকারের পার্থক্যটা যদি তুলে ধরতে বলি, সেখান থেকে যদি একাল সেকাল বিবেচনা করবেন, কিভাবে করবেন? আমরা যদি জিয়াউর রহমান কিংবা তারও আগে যদি ধরি, বঙ্গবন্ধুর আমল, জিয়াউর রহমানের আমল, এরশাদের আমল, ওইটার একটা চরিত্র ছিল। সেখানে সরকার দলীয় আদর্শে হয়তো একটা দুইটা মিডিয়া ছিল, বাকিগুলো মোটামুটি নিরপেক্ষ মিডিয়া হিসাবে ভূমিকা পালন করত। কিন্তু 90-এর পর থেকে যদি আমরা ধরি আরেকটা পেজ যদি যেটা চিন্তা করি, সেটা এখনও চলমান আছে। এই যাত্রায় হচ্ছে যে সরকারি মিডিয়া বেড়ে গেছে বেশি,
এই যাত্রায় সরকারি মিডিয়া বেশি বেড়ে গেছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া আসার পর থেকে একদম নির্লজ্জ দালালি শুরু হয়ে গেছে সরকারের, এবং সরকার বিরোধী মিডিয়া বলতে খুবই কম ছিল। এবং শেখ হাসিনার আমলে যে 17 বছর, সেখানে যদি আপনি চিন্তা করেন সেই একই চরিত্র ছিল। এর আগে যদি খালেদা জিয়ার আমল দেখেন বা ক্যাটেগর আমল দেখেন, আমি মোট কথা 90-এর পর থেকে যে চরিত্র চেঞ্জ হয়ে গেছে সেটা আমরা খেয়াল করি সংবাদপত্রে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, এবং সেই ধারাটা এখনও আছে। যে আপনি বিগত সরকারের সময় যদি হিসাব করে যদি বর্তমান সরকারে দেখেন, বিন্দু মাত্র পরিবর্তন নেই। এক সময় একদলীয় দালাল কতগুলো ছিল, সেই দালালগুলো চলে যাওয়ার পর আরেক দলের দালাল এসছে, এবং ওই সময় যেভাবে সরকারের আনুকূল্যে বিভিন্ন চাকরি পেয়েছে, এই সরকারের আমলেও তাই সরকারের আনুকূল্যে চাকরি পেয়েছে। কোথাও কোথাও মিডিয়া হাউস দখল করে চাকরি পেয়েছে, মব করে দখল করেছে, এবং বাজারে 2 টাকায় বিক্রি হয় না সেই লোক আপনার 2000 টাকা, মানে আমি কথা বলতেছি, মনে করেন 2 টাকা বিক্রি হয় না সেরকম 10 লাখ 20 লাখ টাকায় চাকরি করতেছে। মিডিয়া হাউসগুলোকে বা মালিকদেরকে বাধ্য করছে এদেরকে রাখার জন্য। এবং শেখ হাসিনার আমল থেকে বর্তমান আমল যদি তুলনা করেন, এডিটোরিয়াল লেভেলে ঠিক একই আছে, কিন্তু কোয়ালিটির দিক থেকে এডিটোরিয়াল লেভেল না, দালালির দিক থেকে বরং আরও নিচে নেমে গেছে। ওই সময়ের দালালগুলোর যদি আপনি চেহারা দেখেন, আমি এগুলোর নাম বলা ঠিক হবে না কিনা জানি না, ওই দালালগুলোর সঙ্গে এইখানকার দালালগুলোর চেহারা দেখেন, যে সমস্ত টেলিভিশনগুলো দখল করে রয়েছে। মনে করুন একটা টেলিভিশনের সিইও সে দখল করেছিল, তার চেহারার সাথে আপনি ওই জায়গা এখন দখল করেছে তারই টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। তো আপনি এটাতেও বুঝতে পারেন যে দালালদেরও মান কতটুকু কমে গেছে। তো তার হ্যাঁ, নাম বলা ঠিক হবে না, আমরা সবাই জানি। তো এই এবং কতগুলো টেলিভিশন দখল করতেছে, এই মানে এগুলো রাস্তায় ছিল, এগুলো দখল করছে, যে প্রেজেন্টার হয়ে যাচ্ছে। আপনি এগুলো কিছু বলতে যাবেন না, আপনি যদি এগুলো বলতে যান আপনি হচ্ছেন খারাপ, আপনি হয়ে যাবেন তখন স্বৈরাচারের দোষর। আমি একটু ডিফার করি, আমার মনে হয় কি একটা জায়গায় একটু মানে বিষয়টা হলো যে মানে সরকারের তরফ থেকে কোনো রকম বাধা আছে কিনা মানে কথা বলার ক্ষেত্রে, কিংবা আপনি এই যে কথা বলছেন আমরা বলছি, কেউ একদিন ফোন করে বলেছে কিনা যে না এটা বলা যাবে না, এটা করা যাবে না? যদি না থাকে তাহলে কেন দালালিটা বাড়ছে, মানে কেন, মানে সেটাও নিশ্চয়ই একটা বড় প্রশ্ন। এটা দালালিটা বাড়ছে এই জন্যই যে, কারণ আগের আমলে যেটা হতো সেটা হচ্ছে যে তোমাকে মামলা দিচ্ছিল, ওই মামলাটি কি সাইবার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর আমরা দেখলাম সাইবার নিরাপত্তা আইন এসেছে। এখনো সেই রাজনৈতিক পরিবর্তনের পর যেটা দেখা যাচ্ছে যে সাংবাদিকদের উপর ঢালাভাবে হত্যা, সহিংসতা, এই মামলাগুলো আসতেছে, এবং এটা এসে বিগত আমলের একটা অংশকে পুরো স্তব্ধ করে দিয়েছে। এই যে দালাল ঢালাও মামলা হওয়ার নেপথ্যে আসলে কারা? মব বাহিনী, যারা মব বাহিনী করছে, যারা মামলা বাণিজ্য করছে। মব বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে? মব বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে? ইউনূসের আমলে তো ইউনূসের হাতে ছিল, এখন কার হাতে সেটা হচ্ছে বড় কোশ্চেন। এখনো কেন মব হবে, এখনো ঢালা মামলা হবে না, হচ্ছে না কেন? ঢালা মামলা হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 2 দিন আগেই তো দেখলাম যে আমাকে সহ 28 জনের বিরুদ্ধে এই সাইবার এটা কি বলে আইসিটিতে চলে গেছে যে মামলা করার জন্য অভিযোগ মানে আবেদন, যদিও যে কেউ করতে পারে। এখন এই যে শায়দ যে কেউ করতে পারে, কিন্তু আমি যখন এটাকে অবারিত সুযোগ দেব তখন কি মেসেজ যাচ্ছে যে তাহলে কি ইউনূস থেকে পরিবর্তন হয়েছে? ইউনূসের আমলেও যে কেউ যেখানে যায় টেলিভিশন দখল করতে পারো, টেলিভিশন হুমকি দিতে পারতো, অমুকের চাকরিচ্যুত করতে হবে, সেই যে কালচার শুরু হয়েছে এখনো তো সেটা বহমান আছে। এখনো বলতেছে যে ওই টেলিভিশনে ওই সাংবাদিক যায় কেন, ওই টেলিভিশন ওই লোকগুলোকে ডাকছে, ওই লোকগুলোকে ডাকে কেন? তার মানে কি সংবাদপত্র স্বাধীনভাবে তো তার কাজ করতে পারছে না, সে ডাকছে, ডাকি ক্ষতিটা কি করছে তুমি সেটা দেখাও। সরকারের ক্ষতি করছে না, দেশের ক্ষতি করছে না, অন্য কারো ক্ষতি করছে। তাহলে সেই যে মব প্রেশার এবং নিরাপত্তার যে বিষয়টা আছে সেটা হাউসগুলো এখনো ফেস করছে বলে, ওই চাপের মধ্যে আছে বলে পেশাগত দায়িত্ব পালনে এবং শারীরিক নিরাপত্তার অভাব বোধ করছে তারা। আরও যদি খেয়াল করেন আপনি
মানে নিজস্ব সেন্সরশিপ তাদের মধ্যে কাজ করছে এই ভীতি পরিবর্তে। শাহেদ খুব ভালো কথা বলছে। সরকার কি বলেছে এটা করার জন্য? সরকার কি বলেছে যে আপনি কথা বলবেন না, আপনি বলতে পারবেন না? কিন্তু না, এই যে একটা সেন্সরশিপ কাজ করছে, কারণ সরকার ওই সমস্ত লোকগুলোকেই ওই প্রতিষ্ঠানগুলোতে মানে চাকরি করতে দিয়েছে, তো তারাও একটা কৃতজ্ঞতা স্বরূপ একটা বড় দায়িত্ব পালনে নেমে গেছে যে আমার যে 2 পয়সার যোগ্যতা নাই, আমারে এইখানে বসিয়েছে ফোন করে, আমাকে যে এখানে থাকতে দিয়েছে, সো আমি এটা তো পূরণ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। জনাব শাহিদ আলম, যেমনটি আনিস আলমগীর বলছিল যে গণমাধ্যমের কণ্ঠরোধের বিগত সময়ে যে অপচেষ্টা, তার লেগেসি বর্তমান সময়ে কে টেনে নিয়ে যাচ্ছে? সরকার যেখানে মুক্ত সাংবাদিকতার কথা বলছে, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে। এটা খুবই ট্রিকি মানে খুবই বিব্রতকর আমি বলবো আর কি। এই কারণে যে দেখুন, আমি নিজে কানের শোনার সুযোগ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি তার ক্লোজ সার্কেলে বলছেন যে এইটা আমাকে যেন কেউ দেবতা হিসেবে গণমাধ্যমে ট্রিট না করে, কারণ সে সমালোচনা শুনতে চায়, জানতে চায় যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে যেন এটা কে করে। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কি সমস্যাটা হয়ে গেছে কি, আসলে ফ্যাসিস্ট এবং মাফিয়া মনোবৃত্তির যে সরকার ব্যবস্থা 17 বছরে ছিল, সেই 17 বছরে যারা সাংবাদিকতা করে টিকে ছিল আমাদের এই জায়গাটা, এখন গণমাধ্যম যারা চালাচ্ছে তারা কিন্তু সবাই দেশের বাইরে থেকে এসে কেউ চালাচ্ছে তা কিন্তু না, এখানে টিকে ছিল। কিন্তু আওয়ামী লীগের আমলে যারা অপ্রেসড ছিল, নিউজ রুমে কথা বলতে পারতো না, কিংবা ধরেন দলীয় বিএনপি বিটের কর্মী বলে ধরেন যে সে নিগৃহীত ছিল, হয়তো আমি বলছি না আমি একেবারেই না খেয়েছিল বলছি না, আমি বলছি নিগৃহীত, হয়তো খেয়ে পড়েছিল, তো তারা এখন পট পরিবর্তনের সাথে সাথে সংবাদ নিউজ রুমগুলোর মালিক হয়ে গিয়েছে তারা। তাতে হয়েছে কি, তাদের ভিতরে ওই মনোবৃত্তিটা আসছে যে আগের আমলে হয়েছে, এখন কেন ওরা কথা বলবে, আগের আমলে তো আমরা কথা বলতে পারিনি, এখন কেন ওরা কথা বলবে। এই জায়গাটাতে মানে আপনি সূক্ষ্মভাবে যদি দেখেন তাহলে একটাই ভাবে ব্যাখ্যা করতে পারেন, সেটা হলো যে ফ্যাসিস্ট কিংবা মাফিয়া মনোবৃত্তির যে পরিবর্তন, মানে আমার আগের এটাকে খোলস বদল হয়েছে, মানে বোতলটা পরিবর্তন হয়েছে কিন্তু মন মানসিকতা আগের জায়গায় রয়ে গেছে। আগে যারা করতো তারা পালিয়ে গেছে, চলে গেছে, তো বোতল মানে মাফিয়া তন্ত্রের যে বোতল, সেই বোতলের এখন নতুন মানুষ ঢুকে তারা বলছে যে ঠিক আছে, আগে যেহেতু আমরা কথা বলতে পারি না, এখন ওরা কথা বলতে পারবে না। কিন্তু এটা তো আসলে যারা এথিক্যাল জার্নালিজম প্র্যাকটিস করে, যারা উন্মুক্ত মত প্রকাশ প্র্যাকটিস করে, তারা তো এই ধরনের চাপিয়ে রাখা কিংবা ওই কাউকে সুযোগ দেওয়া না দেওয়ার এই প্র্যাকটিসটা করবে না, বরঞ্চ উন্মুক্ত মতামতের একটা জায়গা তৈরি হবে। এখন ওকে, এই জায়গায় প্রশ্ন আসতে পারে, উন্মুক্ত মতামত দিতে গিয়ে আপনি আমার যে জুলাই অভ্যুত্থানে যে এত মানুষ মারা গেল, রক্তের একটা বন্যা বয়ে গেল, এত হাজার হাজার মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো, আমি এদেরকে তাচ্ছিল্য করছি কিনা, আমি বাক স্বাধীনতার সীমা আসলে কোথায়? হ্যাঁ, আমি এটা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে একজনকে ফাঁসি হলো যার কৃতকর্মের বিচার চলছে এবং তারা আপরুটেড ফ্রম দ্য গ্রাউন্ড, তাদের বৈধতা অর্জন করছি কিনা আবার আমি এইখানে। সো এই সবগুলো যখন ডেলিবারেটলি একেবারে অন্ধভাবে কেউ করে, তখন নিশ্চয়ই একটা প্রশ্ন তৈরি হয় যে ও তুমি কি তাহলে মাফিয়া রেজিমের বৈধতা তৈরি করছো কিনা আমার এই জায়গায়। আমি তো মাফিয়া রেজিমের, দেখুন আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি, ওই যুক্তরাষ্ট্রে বসবাস করে কোনো সাদা, অর্থাৎ হোয়াইট নেশন মেজরিটি, কিন্তু কোনো সাদা বলতে পারবে না যে আই এম সুপিরিয়র। এটা বলবে যে আমি তো তোমাকে পরাজিত করছি আরো 200 বছর আগে, ওই এটাকে কি বলে, ওই যে এটা জাতিগত যে সংঘাত হলো, যুদ্ধ হলো, আন্দোলন আমরা দেখেছি। এক্স্যাক্টলি। জার্মানিতে যে কেউ বলতে পারবে না যে আমি হিটলার আমাদের খুব ভালো ছিল, আমি তো হিটলারকে পরাজিত করছি বহুত আগে, সো তুমি হিটলারকে আর এখানে জাস্টিফাই করবা না, ওইটা হলো আমার বার। তো এখন এই জুলাইয়ের পরে আমাদের হাতে একটা চাওয়া আছে যে তুমি হাসিনা শাসনকে এখানে জাস্টিফাই করো না। দ্বন্দ্বটা আসছে ওখানে, যখন কেউ কেউ এই জাস্টিফাইটা করার চেষ্টা করছে, কিন্তু জাস্টিফাই করলেও কি আমি তার মুখ বন্ধ রাখবো, আমি কি তার একেবারে চেপে রাখবো, তাকে জেলে পুরবো, তাকে মামলা দিব? নো, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। বরঞ্চ আমাদের এই জায়গাটার আমরা মনে করি জার্নালিস্টরা, জার্নালিজম হচ্ছে সমাজের দর্পণ,
এবং এই জায়গায় যদি উন্মুক্ত এবং এটাকে কি বলে ভদ্র বিতর্ক যদি না হয়, একের মত প্রকাশের দ্বিমতের যদি সীমারেখাটা ওইরকম মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যে আস্থা পাবে, তাই না? ধন্যবাদ জানাচ্ছি সেই শাহিদ আলম। জায়গায় জনাব উনি আনিস কিছু আলমকে, বলতে চেয়েছিলেন। সমালোচনার নামে আসলে গঠনমূলক সমালোচনা কতখানি হচ্ছে, যেমনটি শাহিদ আলম ইঙ্গিত করেছেন যে বিগত মাফিয়া তন্ত্রকে এক ধরনের বৈধতা দেওয়ার, এক ধরনের যদি বলি যে চক্র রয়েছে, তারাও কাজ করে যাচ্ছে, তাহলে আসলে বাক স্বাধীনতার সীমাটা তারা কি লঙ্ঘন করছে কিনা? আমি এই জায়গায় দেখি যে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে। যখন কেউ ইউনূসের সমালোচনা করছে, তার শাসনের সমালোচনা করছে, সেটাকে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার হচ্ছে। এই জায়গায় সূক্ষ্ম একটা পার্থক্য আছে। আপনি কি শেখ হাসিনার গুণগান গাইতেছেন বৈশা বৈশা? শেখ হাসিনাকে আনার বা তার রিজিমের উদাহরণ দিয়ে এমন কথা বলছেন যে তারাই তো স্বর্গ চালিয়েছে, এরা তো নরক চালিয়েছে, এরকম কথা আমি মনে হয় না আমি এই মিডিয়াতে শুনেছি কোথাও। মিডিয়াতে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি যেটা করছো সেটা তো শেখ হাসিনার আমলেই ছিল, কিংবা শেখ হাসিনার আমলে এর থেকে এটা বেটার ছিল, এবং এই তুলনা তো থাকবেই। গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা তো আমরা দেখেছি জনাব আনিস আলমগীর। আমি যখন গণ জুলাই অভ্যুত্থানকে- সিডিআই বলে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়, সেটি নিশ্চয়ই একটা নেতিবাচক প্রভাব যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই পরিবারের প্রতি, তাদের স্বজনদের প্রতি নিশ্চয়ই পড়ে। হয়, এটা তো আমি আপনার এখানে, আপনি এই টেবিলে আপনি আমাকে জিজ্ঞেস প্রশ্ন করছিলেন করেছিলাম আপনাকে, এবং সেই টেবিলে আমি জবাব দিয়েছি। আমাদের কিছু কিছু লোকের এই ধরনের ভাষা প্রয়োগ করা উচিত না, কারণ আমি গণ অভ্যুত্থানকে সমর্থন করি আর না করি সেটা একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত থাকতে পারে, কিন্তু আমার অপমান করার অধিকার নাই। কারণ আমি দেখেছি যে তারা তাদের ত্যাগ আছে, তাই রক্ত দিয়েছে, এগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না। আপনি সমালোচনা করেন ওই জায়গায় যে গণ অভ্যুত্থানের নাম দিয়ে এই আবেগকে কাজ করে কারা লুটপাট করছে, কারা দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে, কারা বাক স্বাধীনতার কথা বললে অন্যের বাক স্বাধীনতা হরণ করছে। এক সময় বলতো আমরা তো কথা বলতে পারছি না, তো এখন আপনি কথা বলার সুযোগ পেয়েছেন, আপনি কথা বলার জন্য বলছেন কথা বলো, বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের স্থান নাই। কিন্তু আপনি কথা বলার সুযোগ যখন পেলেন, তখন শুধু আপনি কথা বলছেন না, তখন আরেকজনকে বলছেন তুই কথা বলতে পারবি না, এবং এটাও বলছেন তুই আমার সুরে কথা বলছিস না কেন। তাহলে কি এবার আমাদের পালা চলছে? কারণ হচ্ছে ওর 24-এর বাক স্বাধীনতা হচ্ছে এটা যে তুমি আমার সুরে কথা বলতে হবে, কিন্তু এর আগে ছিল তা না। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটিতে আমরা যে যেমন মত ধারণ করি সেটাই বলবো। অবশ্যই সেটার একটা সীমাবদ্ধতা আছে, সেটা আমার বাক স্বাধীনতা কতটুকু আছে, সে গ্রামার আছে, সেগুলোর ব্যাখ্যা করা তো দরকার নাই। হ্যাঁ, তো এই জায়গাতে হচ্ছে সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে এইখানে। আপনি যখনই ইউনূসের আমলের সমালোচনা করেন তখনই আপনাকে ট্যাগ দেওয়া শুরু হয়ে যাচ্ছে আপনি বোধহয় হাসিনার লোক, কারণ হাসিনাটা তখন আপনি এখানে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু আপনি এটা চিন্তা করছেন না যে আমি তো শেখ হাসিনার সাথে যদি বর্তমান সরকারের সাথে তুলনা করতে হয়, এরপর ইউনূসের শাসনে যাব, তারপরে শেখ হাসিনার শাসনে যাব, এটাই তো নিয়ম। কারণ এখানে তো শায়েস্তা খাঁ ছিল না, শায়েস্তা খাঁর আমল তো ছিল না, আসলে শেখ হাসিনার আমল ছিল। কিংবা এই যে আমরা কিছুক্ষণ আগেও তুলনা দিলাম বঙ্গবন্ধুর আমল কিংবা এরশাদ আমল কিংবা জিয়াউর রহমানের আমল, এগুলো একটু তুলনা হবে, আমার তো ওই আমল তুলনা হবে না। এই আমলের তুলনা করতে গেলে আপনি বলতেছেন তাকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা। আমি ব্যক্তিগতভাবে আমি দেখি না যে কেউ শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার এখানে নিয়েছে, বরং সেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। সোশ্যাল মিডিয়াতে তাদের কর্মীরা অনেক বেশি। কিন্তু জনাব আনিস আলমকে ট্যাগিং কালচারের আমরা যদি বিস্তার বলি, আমরা বিগত সময়েও দেখেছি এই ট্যাগিং কালচার আমাদের সমাজ ব্যবস্থাকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, ফেলছে, সিরিয়াস হুমকির মধ্যে ফেলছে। আপনাকে অনবরত আমি রাজাকার বলে গেলাম, আপনি রাজাকার না। আপনাকে অনবরত বলে গেলাম ভারতীয় দালাল, আপনি ভারতীয় দালাল না। আপনাকে অনবরত বললেন যে শেখ হাসিনার দালাল। তো এই যে জিনিসগুলো চলতেই আছে, এবং এর আগের আমলে ছিল। বিশেষ করে আমি তো এগুলোর চরম শিকার। আমি যখন শেখ হাসিনার বিরুদ্ধে যখন লিখেছি বা শেখ হাসিনার আমলে লিখেছি, আজকেও আমি দেখলাম আমার ফেসবুক টাইমলাইনে এসে ওবায়দুল কাদের সম্পর্কে আমি বলছিলাম এর কেন রাখছে, যে দল সামলাতে পারে না, নিজের দলের লোকদেরকে গালাগালি করে, শুধু বিরোধী দলকে গালাগালি করে, শুধু তা না নিজের দলের লোকদেরকেও গালাগালি করে, এবং এত অথর্ব একটা লোক। এই যে 2 বছর আগে লিখছিলাম এটা, যে সে রাষ্ট্রেরও কাজে আসে না, তাকে একটা মিনিস্ট্রি দিয়েছে, সেই মিনিস্ট্রিতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। তো এ দলেরও কাজে আসে না, রাষ্ট্রেরও কাজে আসে না, তারে ফুসতে হবে কেন? যে তখন আমাকে কি ট্যাগ দেওয়া হলো
তুই হচ্ছিস লালবাদর, তুই হচ্ছিস জামাত জামাত আওয়ামী লীগ বিএনপির দালাল। তো এই যে এগুলো আমি আওয়ামী লীগের আমলে অহরহ শুনেছি। আমার বড় ধরনের ট্যাগ হচ্ছে আওয়ামী সাংবাদিক। এটা বাংলাদেশে হয়ে থাকে, কারণ হচ্ছে যে আপনি যদি দুইটা শ্রেণীর মধ্যে আপনার কথা যদি মুক্তিযুদ্ধের পক্ষে অধিক চলে যায়, তাহলে আপনি হচ্ছেন এই গোষ্ঠীর। আর আপনি যদি প্রো জামাতি থাকেন, আপনি হচ্ছেন যে আরেকটা গোষ্ঠীর। এই ট্যাগ আমি কিন্তু এই মানদণ্ডটা কারা নির্ধারণ করছে? আমাদের সাংবাদিকরাই করে এগুলা, আমাদের সাংবাদিকরাই এগুলা প্রচার করে। এই যে বিভিন্ন নামে যে হুমকি দেয়, আমাকেও যে বিভিন্ন নামে হুমকি দিচ্ছে, এগুলো সাংবাদিক, আমি জানি এগুলো অধিকাংশই গুপ্ত সাংবাদিক। এরা নানা নামে আপনার সাথে পাচ্ছে না, আপনার চরিত্র হনন করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যে আপনার চরিত্র আপনাকে এমন এমন ট্র্যাক দেবে, আপনি এটা কিছু বলতেও পারবেন না, এবং বাহিনী লাগিয়ে দেবে। একটা বট বাহিনী তো এখন একটা সৃষ্টি হয়েছে, সবাই জানে। ওর একটা ট্যাগ দিল, আমার একটা ট্যাগ দিল, চলতেই আছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে যে আপনি কোনোভাবেই যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, আপনি ভারতের দালাল, আপনি রয়ের এজেন্ট, আপনার ওইখান থেকে টাকা আসে, আপনি শেখ হাসিনার এজেন্ট। অথচ শেখ হাসিনা থাকতে আমার তো পাত্তাই দেয় নাই, কোথাকার কোন আনিস আলমকে তার খোঁজও নেয় নাই, কোনোদিন এক কাপ চার জন্য দাওয়াত দেয় নাই, তারপরও শেখ হাসিনার আপনি লোক হয়ে গেলেন। তো এই এখন যারা করতেছে এগুলা, এই দিন না, ওনাদের ট্যাগ রেকর্ডও হচ্ছে যে সোশ্যাল মিডিয়া তো রয়ে গেছে না, এগুলো হচ্ছে যে একটা আপনার ট্যাগ রেকর্ড, আপনাকেও দিবে এগুলা। আপনি যে এখন ওই নেতার সাথে ছবি তুলে ওই নেতার প্রশংসা করে বড় বড় বক্তৃতা মারছেন, আপনার চরিত্র কি আপনি সেটা দেখেন। আপনি আরেকজনকে ট্যাগ দিচ্ছেন, সে ওই দলের দালাল। আপনি কে? আপনি কি? আপনার সোশ্যাল মিডিয়া কি বলতেছে, আপনার টক শো কি বলতেছে? তার মানে হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হালাল, ও পতিত হয়ে গেছে, পতিতের পক্ষে কারো কথা গেলে সেটা হচ্ছে হারাম। এই যে ট্যাগ সংস্কৃতি, এই ট্যাগ সংস্কৃতির সবচেয়ে বড় হচ্ছে শারীরিক আঘাত। এবং অনেককে এমনভাবে আপনি জনমত তৈরি করবেন, জনরোষ তৈরি করবেন, যাতে করে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তো সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা নয় শুধু, সেটা হচ্ছে পুরোটা সংবাদপত্রের স্বাধীনতার উপর, মিডিয়ার উপর একটা বড় ধরনের আক্রমণ। সেটা যেই হোক, সেই যেই দলেরই হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সব। এই বিএনপি আওয়ামী লীগ আমলে কি এটা হয় নাই যে একটা আপনার সংগ্রামের এডিটর, আমি তখন প্রতিবাদ করেছিলাম, একটা বয়স্ক লোক, তার অফিসে গিয়ে তাকে ধরছে, তাকে অপমান করেছে। এবং এই যে কালচারটা, এগুলো হচ্ছে মব। সেই মবের সংস্কৃতি আমরা দেখলাম ইউনূসের আমলে 1000 গুণ বেড়েছে। ওইখানে তো 2-4টা হয়েছে বা ভয় ছিল, আর এখানে হচ্ছে 1000 গুণ বেড়েছে। ওই বাড়া সংস্কৃতিটা স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে বললেন আর মব কালচার হতে দেবেন না। কিন্তু বাস্তবে আমরা দেখছি যে মব কালচার বন্ধ হয় নাই, তবে আগে ধরে নিয়ে যেভাবে থানাতে নিয়ে যাইতো সেটা বন্ধ হয়েছে। সেই সাহসটুকু নাই, থানাতে গিয়ে এখন অভিযোগ করে। আর আগে হচ্ছিল থানাতে গিয়ে অভিযোগ করে ধরে নিয়ে মামলা দিয়ে দিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলম। স্বীকার করছেন এটা নিশ্চয়ই ওইটাও উপর ভর করে অসংখ্য মবের ঘটনা আমরা দেখেছি। আমি যদি প্রথম আলোর কথা উল্লেখ করি, ডেইলি স্টারে হামলার কথা উল্লেখ করি, উদিচি ছায়ানটের কথা বলি, এছাড়াও তার অসংখ্য ঘটনা রয়েছে। কিন্তু এই ট্যাগ সংস্কৃতির আসলে শেষ কোথায়? এটা শেষ, মানে এটার শেষ হবে না, এগুলো চলবে, ট্যাগিং এর রাজনীতি চলবে। মানে আমি যদি খুব বলতে খারাপ শোনায়, বাট এটা চলবে। কিন্তু আমাদেরকে ওই সীমারেখাটা নির্ধারণ করতে হবে যে কতখানি সোসাইটি অ্যালাউ করবে, কতখানি করবে না। যেমন আমার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে, যেহেতু আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা ছিল হচ্ছে যে আওয়ামী লীগের যে আমি জামায়াতে শিবিরের সদস্য, এবং আমার সাংবাদিকতায় যারা 71 টিভিতে কাজ করে, অনেক জায়গায় কাজ করে, এরা খুব বিখ্যাত সাংবাদিক, আমাদের ডিপার্টমেন্টেরই বড় ভাই ছোট বোন, তারাও সাক্ষ্য দিয়েছে, হ্যাঁ ও তো জামাত শিবিরপন্থী, এরকম কিছু একটা। তো এখন আমি দিই নাই, আপনি দেন নাই, বাট অনেকেই বলছি যে আমরা কিভাবে আমাদের নিজেদের এই জিনিসগুলো হয়। তো এখন যখন আওয়ামী লীগ চলে গেল, দেখাচ্ছে যে ওইটার উল্টে গেল, হঠাৎ করে উল্টে গেল, দেখাচ্ছে যে এনসিপি এবং জামাতের তরফ থেকে আমাকে ট্যাগ দেওয়া হয় যে আমি সফট আওয়ামী লীগার। হ্যাঁ, কারণ আমি তো বৈষম্য না, কয়দিন তুমি রয়ের এজেন্ট হয়ে গেছিলে, রয়ের এজেন্ট হয়ে গেছিলাম। ইসকন কৃষ্ণ এগুলো রয়ের এজেন্ট। হ্যাঁ, যখন আমি 2018 সালে জামায়াত ইসলামের বিরুদ্ধে যখন বললাম ধর্মীয় সংখ্যালঘুদের প্রোটেক্ট করতে হবে, তখন এইসব বিষয়গুলো আসলো। তো যাই হোক,
আমি বলছি এটা থাকবেই। যেমন সরকার বদলের সাথে সাথেই যারা আমার একসময় বন্ধু ছিল, যারা আমাকে মনে করতো জুলাইয়ের হিরো, তারা আমাকে জুলাইয়ের সবচেয়ে বড় মানে কলঙ্ক হিসেবে আবির্ভাব করলো, যে না আমি এটা ওই বাঁশের কেল্লা টেল্লা এইসব পেজগুলো। কিন্তু তাতে দেখলাম আমার সাংবাদিক বন্ধুরাও যোগ দিল, এমনকি আমি কখন কি সমালোচনা করেছি সেগুলো কাটপিস্ট করে এই সরকারের যে সবচেয়ে বড় শত্রু হিসেবে আমাকে উপস্থাপনের চেষ্টা করলো। তো এখন কথা হলো, আমাদের কাজ তো সরকারের সবচেয়ে বন্ধু হওয়া কিংবা সরকারের সবচেয়ে শত্রু হওয়া, এটা আমার কাজ না। কাজ হলো যে সময়ের কথাটুকু বলে যাওয়া এবং মানুষের যেগুলো বলার সামর্থ্য নেই, শক্তি নেই, সেগুলোর পক্ষে বয়ান উৎপাদন করা, যেমন ভোটাধিকার, গণতন্ত্র, হিউম্যান রাইটস, হ্যাঁ, এগুলোর পক্ষে কথা বলা, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, নারী স্বাধীনতার পক্ষে কথা বলা, মাইনরিটি রক্ষার পক্ষে কথা বলা। তো এগুলো যেমন শুধু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে বলবো ও এটা তো বড় আওয়ামী লীগের, কিন্তু আমি যখন আবার বলছি যে হিউম্যান রাইটস বৈষম্যহীন, তখন তো আবার অন্যভাবে হচ্ছে। বিগত সময়ে মত প্রকাশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হিসেবে ধরা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনকে। আমরা দেখলাম সেই আইন বাতিল হলো, নতুন সাইবার নিরাপত্তা আইন হলো, কিন্তু সেখানেও বলা আছে যে সাংবাদিকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ আছে, নজরদারির সুযোগ রয়েছে। তাহলে আসলে পরিবর্তনটা কোথায় হলো? এটা খুব সরল প্রশ্ন আপনি করে ফেলেছেন আর কি। মানে সরল প্রশ্ন বলতে এই কারণে বলছি, ধরেন ডিজিটাল নিরাপত্তা আইন খুব খারাপ ছিল, ওকে ফাইন, আমি এই আইনের অনবদ্য বড় ভুক্তভোগী, আমার মামলা হয়েছে, আমার দেশে আসতে পারিনি। পরে দেখা যাচ্ছে যে আমি এটাকে গুনেই নাই, যে না মামলা হয়েছে কি, আমি তো এই সরকার ব্যবস্থার আদালতে গুনি না, তো তুমি এই মামলা দিয়ে আমাকে কি জেল দিবা, জরিমানা দিবা, আমি গুনলাম না এটা। এখন মামলা হয়েছে, আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তিনি তো সেই কোর্ট পেরিয়ে, যুক্তিতর্ক পেরিয়ে তিনি বেরিয়েছেন। ইউনুসের আমলে বের হতে পারেন নাই কেন? কারণ তার ভিতরে মবের একটা প্রেশার ছিল যে তাকে যেন জামিন দেওয়া না হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে যেই মবটা প্রেশারটা উঠে গেছে, আদালতটা নিজের এটাকে কি বলে নিজের মতো করে কাজ করেছে। এখানে মূল বিষয় যেটা আপনি বলছেন, আইন থাকবে। শোনেন, আইন যদি না থাকে তাহলে আপনি আপনার রাষ্ট্র, ধর্ম, আমাদের যে ধর্ম আমরা পালন করি, আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের ব্যক্তির জীবন শৃঙ্খলিত থাকে কিনা, ধর্মের যে বিধিনিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধিনিষেধ, আল্লাহ প্রদত্ত যে বিধিনিষেধ, এটাও তো আপনি যদি ওয়ান সেন্সে দেখেন এটা একটা আইন, যে এটা ক্রস করা যাবে না, হারাম খেতে পারবে না তুমি, তাই না? তো আমার রাষ্ট্র কিভাবে চলবে? আমার রাষ্ট্র মগের মূল্যকে চলবে না সিস্টেমে চলবে? সো আইন থাকবে, সেই আইনটাকে কেউ অপব্যবহার করছে কিনা, মাথা মূল মগজ যে জায়গায় বসে আছে তার মগজ থেকে কি এই আইনের প্রয়োগ, ন্যায় বিচার নিশ্চিত, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার সংকল্প, নাকি একজনকে নিপীড়ন করার সংকল্প? যদি নিপীড়ন করার সংকল্প হয়ে থাকে তাহলে আইনটা কেবলমাত্র হাতিয়ার, ওইটা দিয়ে তাকে নিপীড়ন করবেই। কিন্তু যদি সংকল্প হয়ে থাকে রাষ্ট্র গঠন, বৈষম্যহীন সমাজ, এবং এটা সুবিধা সবাই যেন পায়, সোসাইটির বৃহত্তর অংশ, তাহলে এই আইনের বরখেলাপটা হয় না। এখন আমাদের দেখতে হবে যে মাত্র 6 মাস হয় নাই, 5 মাস একটা নতুন সরকার এসছে, দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে আমরা আশাটা রাখতে চাই যে মগজ যারা আছে তারা, এই দেখুন একটা উদাহরণ দেই, যে শাহাবুদ্দিন চুপ্পু যাওয়ার সাথে সাথে একটা গ্রুপ দাবি করলো তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে করতে হবে। আমি নিজে লিখলাম যে রাষ্ট্রপতি পদটা তো একটা আলংকারিক পদ, ওনার আর কি করার ছিল? উনি কি রাস্তায় নেমে গুলি করছে? সুতরাং ওনাকে যদি আপনি এখনই এগুলা করেন তাহলে তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট আছে, তার কোনো স্টেটমেন্ট আছে? ভবিষ্যতে এই রাষ্ট্রের এত বড় দায়িত্ব কেউ নিতে চাইবে না। তো ঠিকই তো, তাদের কথা তো সরকার শুনে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলাম, বললেন যে না আমরা এই পথে যাব না, কারণ হচ্ছে এটা একটা সাংবিধানিক পোস্ট, এবং তিনি স্পিকার বললেন যে ওই সময় তিনি বরঞ্চ বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে কাজ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে রাষ্ট্রপতিকে তারা একটা পদ না, প্রতিষ্ঠান হিসেবে দেখে। সেই জায়গা থেকে বিরোধী দল এখন বলছে যে রাষ্ট্রপতিকে এক ধরনের সেফ এক্সিট দেওয়ার চেষ্টা চলছে। আসলে কি? এখন আমি যদি প্রশ্ন করি সেফ এক্সিট শব্দটা কেন আসছে, উনি কোন রাষ্ট্রপতিকে আব্দুল হামিদ সাহেব একবার চিকিৎসার জন্য গেল, হই হই রই রই উনি পালিয়ে গেছে, কে গেল, তাকে সহযোগিতা করলো কে, তাকে গ্রেপ্তার করতে হবে, কত কিছু শুনলাম। উনি চিকিৎসা নিয়ে আবার ঠিকই দেশে আসলেন, তো আর কোনো শব্দ হইল না। তো আমি এখন, উনিও হয়তো চিকিৎসার জন্য যাবেন, আবার দেশে আসবেন। একজন রাষ্ট্রপতি, এই বদরুদ্দোজা চৌধুরী সাহেব, ওনার সাথে তো বিএনপির দূরত্ব ছিল, কিন্তু উনি সসম্মানে দেশের মাটিতে মৃত্যুবরণ করেছেন কিনা? তাই না? করেছেন তো। এখন কথা হচ্ছে যে এইগুলো কোনো কথা না, যারা ওই সব দাবি তুলছে, আমি বলি যে এগুলো অর্বাচীন, এরা রাষ্ট্র বুঝে না, এরা সংবিধান বুঝে না। এখন এগেন আমি আবার বলছি, যদি ওনার বিরুদ্ধে অকাট্য প্রমাণ থাকে
যে উনি ষড়যন্ত্র করেছেন নতুন সরকারকে ডিস্টেবল করার জন্য, শেখ হাসিনার সাথে লন্ডনে যে তিনি কথা বলেছেন, গোয়েন্দার কাছে যদি অকাট্য প্রমাণ থাকে, ওকে, তার বিরুদ্ধে অভিযোগ আনেন, তাকে বিচার করেন। কিন্তু সেটা না থাকতে আপনি কেন রাষ্ট্রপতি পদের মতো একটা জায়গাকে আপনি বিতর্কিত করবেন? তিনি তো আমাদের, বরঞ্চ আমি তো বলেছি যে তিনি দুর্বল চিত্তের মানুষ হওয়াতে আমরা যেভাবে চেয়েছি উনি সেভাবেই রাষ্ট্র ব্যবস্থা সাজিয়েছেন। উনি এই সংবিধান, উনি যদি আব্দুল হামিদের মতো হইতো যে বিদেশ চলে গেছেন শেখ হাসিনার সাথে সাথে, যে আমিও গেলাম আপনিও গেলেন, তাহলে এই রাষ্ট্রকে আমি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরতে পারতাম? কনস্টিটিউশনাল হোল্ড থাকতো কোনো, আমার এই রাষ্ট্র ভেঙে চুরে ফেলতে হতো? সিম্পলি আপনি চিন্তা করেন, নাই, কেউ নাই। উনি তো একটা কনস্টিটিউশনাল হোল্ড ছিলেন, লাস্ট কনস্টিটিউশনাল হোল্ড, যেই দেশে পার্লামেন্ট নাই, স্পিকার নেই। তো সেই জায়গায় তো তিনি 2টা বছর রাষ্ট্রকে সঠিক পথে রাখার জন্য একেবারে পুতুলের মতো একজন ব্যক্তি হিসেবে সব যা বলছি সব করে গেছেন। এমনকি শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন হওয়ার পরেও তিনি সংসদে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট মাফিয়া বলে গিয়েছেন। তো ওনাকে আর আমি কি বলে বিচার করব? কেন বিচার করব? ওনার হাতের কি রক্তের দাগ? গণঅভ্যুত্থানে তিনি নীরব সমর্থকের ভূমিকা পালন করেছে, এমনটা অভিযোগ করছে বিরোধী দল। নীরব সমর্থকের ভূমিকা কে পালন করে নাই? গুটি কয়েক মানুষ ছাড়া সমাজের, আপনি দেখেন কালচারাল অঙ্গন বলেন, পলিটিশিয়ানদের অঙ্গন বলেন, ম্যাক্সিমাম মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমাদের সংবিধানকে রাষ্ট্রপতিকে এই সুযোগ দিয়েছে কিনা যে রাষ্ট্রপতি সরকার প্রধানের সাথে বিদ্রোহ করে বলবে যে নো, আমি এটা পারলাম না? তাহলে তো এই সংসদে উনি ভাষণই দিতেন না যে আমি শেখ হাসিনাকে মাফিয়া বলতে পারবো না, ফ্যাসিস্ট বলতে পারবো না। আপনাকে বুঝতে হবে যে এটি একটি কনস্টিটিউশনাল পোস্ট। এখানে একটা কলা গাছ বসে থাকলেও এই কলা গাছেরও ওইটুকুই আমার দরকার যে এটা কলা গাছ বসে আছে। উনি সিম্পলি একটা কলা গাছ ছিলেন, পুতুল ছিলেন, ওনার কোনো সে ছিল না। সুতরাং শেখ হাসিনার যে অপরাধ, সেই অপরাধ শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করার কারণে ওনাকেও একইভাবে আমি ফাঁসি কাস্টে ঝোলানোর দাবি তুলবো, আমি অন্তত এই রাজনীতি বিশ্বাস করি না এবং আমি মনে করি না এটা যৌক্তিক। ধন্যবাদ জানাচ্ছি। জনাব আরিস আলমগীর, শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম থেকে শুরু করে শেখ হাসিনা মাফিয়া, এই যে পরিবর্তনটা, এর পেছনে কোনো রাজনৈতিক চাপ নাকি আসলে নিজের পদ স্বপদে বহাল থাকার জন্য আসলে যদি বলি যে এক ধরনের স্যাক্রিফাইস? এটা আমি তো শাহেদের সাথে একমত। ওনার করার কি ছিল? ওনাকে যে প্রেসিডেন্ট বানিয়েছেন সেটাও কি ওনার ইচ্ছা? আপনি যদি সেই ইন্টারভিউগুলো দেখেন, সারপ্রাইজ, আমি জানি না আমারে বানাইছে, তো উনি কি করবেন? আমাকে বানায়, এখন যদি বলে আপনি রাষ্ট্রপতি হন, বাংলাদেশে কোন ব্যক্তি আছে যে রাজি হবে না? ইউনূস যে এখনো ক্ষমতা থেকে ছেড়ে গেল, এখনো বসে আছে যে রাষ্ট্রপতি হবে। সো রাষ্ট্রপতি হওয়ার লোভ তো যে কারো থাকতে পারে। এখন তো উনাকে বানিয়েছেন, উনি হয়েছেন। তার হওয়ার পর কি হয়েছে? যেটা ওই যে আমাদের বিচারপতি শাহাবুদ্দিন বিদায় নেওয়ার আগে বলেছে না যে এখানে রাষ্ট্রপতির শুধু দায়িত্ব হয়েছে কবর জিয়ারত করা। তো কবর জিয়ারত করা ছাড়া তো ওনার আর কোনো কাজ ছিল না, এবং যেটা এখানে যেত সেটা উনি হাঁ করেছেন এবং একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন উনি 5 আগস্টের পর থেকে। যে যখন কেউ নাই তখন উনি তো একমাত্র ব্যক্তি ছিলেন রাষ্ট্র একমাত্র ব্যক্তি ছিলেন উনি সাংবিধানিক পোস্টে, বাকি সব তো পালিয়ে গেছে বা পালাতে বাধ্য হয়েছে, যেটাই বলি আমরা। তো সেই সময়ে উনার নির্দেশে আদালত দিয়েছে, রায় দিয়েছে, অভিমত দিয়েছে কিভাবে সরকার গঠিত হবে। উনার অধীনেই সরকার গঠন হয়েছে, উনার কাছে শপথ নিয়েছে। উনার আবার বিদায়, উনার অধীনেই উনার সময়ে একটা নির্বাচন হয়েছে এবং উনি আবার বিদায় নিয়েছেন, বিদায়কালে উনি গিয়েছেন। উনার বিদায়টা তো খুবই যথার্থ, কারণ হচ্ছে একটা রাজনৈতিক দলের সরকার তাকে নিয়োগ দিয়েছে, আর একটা রাজনৈতিক দলের সরকার তাকে মনে নাও করতে পারে যে আপনি আমাদের সাথে থাকেন। তো যেটুকু সময় তাকে দিয়েছে আমি মনে করি যে সেটুকু তো অনেক ভালো এবং সৌজন্যতার মধ্যে তাকে অসম্মান করে না, অসম্মানের মধ্যে কিছু হয় না। তারেক রহমান নির্বাচিত হওয়ার পর একসাথে নামাজ পড়েছেন, সেনাবাহিনীর অনুষ্ঠানে গিয়েছেন। সৌজন্যতা এবং সাংবিধানিক সৌজন্যতা, মানে ধারাবাহিকতা সবই রক্ষা হয়েছে। এখন ওনার বিরুদ্ধে যদি যদু মধু কদু শাহবাগে গিয়ে আওয়াজ তুলে মিষ্টি খায়, ওনাদের আন্দোলনে শাহাবুদ্দিন চলে গেছে, তাদের আত্মতৃপ্তি, এখানে তো অন্য কারো কিছু নাই। কাছে একটু অভিন্ন প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া আমরা যে জবাবদিহিমূলক গণতন্ত্রের কথা বলি সেটি নিশ্চিত করা কি আদৌ সম্ভব? শাহেদ আলম। আমি মনে করি না সম্ভব, কেননা গণমাধ্যমের স্বাধীনতা লাগবেই, এইটা হলো আমার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের স্বাধীনতা মানে একদম কোট আনকোট স্বাধীনতা লাগবে। এখন স্বাধীনতার অর্থ এই যে মানে আমি আবার আগে যেটা আপনাকে ব্যাখ্যা করছিলাম যে আমার
ধর্মও আমার প্রাত্যহিক জীবনকে নিয়ন্ত্রণের জন্যই একটা বড় টুলস। কিন্তু এমন না যে আপনাকে আমার নিয়ম কানুন আছে, আইন আদালত আছে, এগুলো সবকিছু থাকবে। স্বাধীনতার নামে যেন আমরা অরাজকতাকে যেন প্রশ্রয় না দেয়, সেজন্য আমার আইনের নিয়ন্ত্রণও লাগবে, বরখার লাগবে। আপনি গাড়ি চালাবেন, রাইট? আপনাকে তো ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, আপনি রাস্তায় গাড়ি চালাবেন। এমন না যে আপনাকে ফুটপাতে গাড়ি চালানোর জন্য বলা হয়েছে, এমন না বলা হয়েছে আপনি ব্যারিকেড ভাঙতে পারবেন না। সো আপনি যদি ব্যারিকেড ভাঙেন, ফুটপাতে মানুষের গায়ে উঠাই দেন, তাহলে তো আপনার শাস্তি হবেই। আপনি স্বাধীনভাবে আমরা গণমাধ্যম চলবই, আমরা কথা বলবো, আমরা সরকারের সমালোচনা করব। আজকে দেখেন সরকারের নিজের মন্ত্রীদের সমালোচনা করার জন্য গণমাধ্যম লাগছে না, বিএনপির ছাত্রদলের নিজের ছেলে মেয়েই অনেক বেশি অ্যাক্টিভ, তারা সরকারকে বাই। তো সেই জায়গায় তো এই স্বাধীনতা লাগবেই, গণমাধ্যমের তো লাগবেই। কিন্তু দেখতে হবে গণমাধ্যমের অংশ হয়ে কেউ যেন আইনের বরখেলাপটা না করে, ফুটপাতে যেন গাড়ি উঠায় না দেয়, তাদের কর্মকাণ্ডের প্রেক্ষিতে যেন জনজীবনে অস্বস্তি তৈরি না হয়। ধন্যবাদ জানাচ্ছি শাহিদ আলম। জনাব আনিস আলমকে। এটা তো জবাব দেওয়ার কোনো মানেই নেই, কারণ আপনি বললেন যে খাওয়া ছাড়া কি মানুষ বাঁচতে পারবে? যেটুকু গণমাধ্যম ছাড়া, গণমাধ্যম স্বাধীনতা ছাড়া তো গণমাধ্যম থাকার দরকার কি? গণমাধ্যম কি লেজুর ভিত্তি করে চলবে? আপনি বলেন যে গণমাধ্যম এখন যে লেজুর ভিত্তি করছে, এই অবস্থা চলবে কিনা? আমি বলি যে না। স্বাধীনতা নিশ্চিতে কি করণীয় যদি দু এক লাইনে বলেন? স্বাধীনতা নিশ্চিতে একটাই করণীয়, আপনাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। মালিককে, যে 24-এর আন্দোলনের পর মালিককে যে বাধ্য করছে, মালিকানা পরিবর্তন, ম্যানেজমেন্ট চেঞ্জ করা, এই যে প্রেশার তাদের উপর, সে যে তার ইচ্ছা অনুযায়ী সাংবাদিক রাখতে পারছে না, তার ইচ্ছা অনুযায়ী সাংবাদিক নিয়োগ দিতে পারছে না, তার ইচ্ছা অনুযায়ী সাংবাদিক নিয়োগ দিলে ওইখানে মব করা হচ্ছে, এবং তার ইচ্ছা অনুযায়ী সাংবাদিক যারা আছে তাদেরকে বহিষ্কার করার জন্য যে চাপ দিচ্ছে, এটাকে প্রত্যাহার করতে হবে। আর সাংবাদিকদের নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য যেভাবে রাজনৈতিক দলের কোলে বসে গেছে, যেভাবে রাজনৈতিক দলের ল্যাপ ডগ হয়ে গেছে, এটা যাতে না হয়, এটা থেকে বেরোয় আসতে হবে। আদারওয়াইজ তার মানিজ্যতা থাকবে না, কদিন পরে সাংবাদিক পরিচয় দিতে পারবে না, এইভাবে যদি মিডিয়া চলে। দুজনকে অসংখ্য